প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। বঙ্গভবনে বৈঠক, ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার। হামলা আগুনের পর ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ নেই। সোমবারের সংঘাতের ঘটনায় আরও 103 জনের মৃত্যু। দুই কক্ষের বিবৃতিতে জয়শঙ্কর স্বল্প সময়ের নোটিশে ভারতে আসতে চেয়েছেন শেখ হাসিনা। দৈনিক সমকাল, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, তাদের এত ত্যাগের পর আমারও দায়িত্ব আছে, ডক্টর ইউনূস বলেছেন। বেশিরভাগ থানা লণ্ডভণ্ড, নেই পুলিশ। দৈনিক যুগান্তর, জাতীয় সংসদ বিলুপ্ত, বন্দী মুক্তি শুরু, 6.5 বছর পর মুক্ত খালেদা জিয়া। নিরাপত্তাহীনতায় পুলিশ, অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনে। দিল্লির গোপন স্থানে সুরক্ষিত শেখ হাসিনা। দৈনিক ইত্তেফাক, সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, বিপুল অস্ত্র গোলাবারুদ লুট। মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। বাংলাদেশ প্রতিদিন, নতুন সরকারের অপেক্ষায় দেশ। আলোচনায় ডক্টর ইউনূস, কারামুক্ত খালেদা জিয়া, সেনাবাহিনীতে বড় রদবদল, জিয়াকে অব্যাহতি। মানবজমিন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, সংসদ বিলুপ্ত, প্লিজ হামলা থামান, বিশেষ সম্পাদকীয়। খালেদা জিয়া মুক্ত, হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, আপাতত দিল্লিতেই থাকবেন। খবরের কাগজের শিরোনাম, সংসদ বিলুপ্ত হচ্ছে, অন্তর্বর্তী সরকার, মুক্তি পেলেন খালেদা জিয়া, হাসিনার অনুরোধেই হেলিকপ্টার ঢুকতে দেওয়া হয়, ভারত বলেছে। সময়ের আলো শিরোনাম, আলোচনায় ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় বিজয় মিছিল করে কার্যালয়ে যাবেন খালেদা জিয়া। যায় যায় দিন, সংসদ বিলুপ্ত, খালেদা জিয়া মুক্ত, পুলিশবিহীন সারা দেশ, জনমনে আতঙ্ক, শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। দৈনিক জনকণ্ঠ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, ডক্টর ইউনূস হচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান, মুক্তি পেলেন খালেদা জিয়া। আপনি শিরোনাম শুনলেন। আমাদের সেই কাঙ্ক্ষিত একটা সময় যে সব কিছুর একটু সমাধান হোক, একটা সুন্দর সকালের প্রত্যাশা, সব কিছু মিলে একটা জায়গায় তো এলো বাংলাদেশে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। আজকে হয়তো সরকার গঠন হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠন হবে, অন্তর্বর্তীকালীন সরকার। সব কিছু মিলে আপনার প্রত্যাশার জায়গাটা কেমন? ধন্যবাদ আপনাকে। ডক্টর ইউনূস উনি আপনার প্রধান উপদেষ্টা হবেন, এটা মোটামুটিভাবে ফাইনাল। বাকি যেটা হবে এটা এখনো খসড়া আছে, এটা হয়তো যত তাড়াতাড়ি সম্ভব সেটাও হয়ে যাবে। আমি এই যে এরকম কি কোনো প্রভিশন আছে 10 জন হবে না 15 জন হবে? না, এরকম কোনো প্রভিশন নেই। আপনি তাহলে ওই কথাটাই বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলে সংবিধানে কিছু নেই, কেয়ারটেকারও নাই। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আপনার সরকার ভেঙে দিতে পারেন, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর অনুমতি লাগে। কিন্তু প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেছেন। ওইটাই আমি বলছি। তো এই জন্যই বলছি, আবার প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কিন্তু সরকার থাকে না। আমার কাছে এইটাও মনে হচ্ছে কেন আবার ভাঙতে হলো। এখন একটা কথা আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময় তখন কিন্তু পুরোপুরি সংবিধান কিন্তু অনুসরণ করা হয় নাই। তখন সব দল যেহেতু একমত ছিল, তখন তারা এটাতে পরের সংশোধনীতে নিয়ে এসছে। তখন ওই ডক্ট্রিন অফ নেসেসিটি দেখিয়ে কাজগুলো করেছে, সব পার্টি একমত হয়ে। এখনও কিন্তু তাই করতে হচ্ছে এবং তাই হয়তো করবে। এখানে যেটা আছে, 111-এর সময়ও ডক্টর ইউনূস কিন্তু আলোচনায় এসেছিলেন, কিন্তু যতটুকু আমি একটা লেখাও লিখছিলাম, সেখানে তথ্য সংগ্রহ করেছিলাম ওই সময়। তো সেখানে কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু ওরকম 6 মাসের প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সম্মত হন নাই। তিনি বেশি সময় চেয়েছিলেন, 3 থেকে 5 বছর সময় চেয়েছিলেন। তা না হলে এই দেশটাকে তার বিবেচনায়
তার চিন্তায় দেশটাকে সাজানো যাবে না। তো এই জন্য কিন্তু সে পিছিয়ে যায়। সে কিন্তু আবার নিজেও চেষ্টা করছিল, একটা রাজনৈতিক দলও করতে গেছিল। শেষ পর্যন্ত সেটাও বলছে যে এটা আমার কাজ না। সে আবার তার থেকেও এবারের প্রেক্ষাপটে তিনি যেটা বলেছেন যে আমার ছেলেরা যখন এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমি কেন না। না, কেন না, না আমি ওইটাই আসতেছি। ধরেন তাদের যে প্রধান যে এক দফার দাবি শেষে যেটা দাঁড় করছে সেটা হলো জীবনের নিরাপত্তা, বিচারের জন্য সরকারের পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিলোপ। এটার মূল সারাংশ যদি এভাবে ধরি তাহলে একটা মানবিক দেশ, মানবিক বাংলাদেশ, এবং যেখানে আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ একটা থাকবে। এই সমাজটার যদি স্ট্রাকচার আপনি গড়তে চান তাহলে কিন্তু এটা সময় দরকার। হুট করে 3 মাসে সম্ভব না। আপনি অন্তর্বর্তীকালীন সরকার বললেন সংবিধানে নাই, কিন্তু আগে কেয়ারটেকার ছিল 3 মাস ভিতরে ইলেকশন দিয়ে যাবেন, আপনার এটা কিন্তু মাথার ভিতরে ঘুরতেছে। তাহলে সংবিধানের যদি আপনি যদি এইভাবে দেশটাকে, তাহলে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি বলেন, বিচার বিভাগ বলেন, সংসদ বলেন, কনস্টিটিউশন যত আছে, ধরেন প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এগুলো সব জায়গায় সংস্কার দরকার পড়বে। আস্তে আস্তে শুরু হবে না, আমি এইটাই বলছি। এখন এই জন্য আমার কিন্তু প্রশ্ন ওটার থেকে আছে যে ডক্টর ইউনূস সাহেব দেশে ছিলেন না, টেলিফোনে বলছে সে শিকার হয়েছে, হয়তো আসলো, এসে বললো যে না আমার সময় এত লাগবে। এখন আমাদের দেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে, ফাইনালি যতই বলেন বিরোধী দল সবগুলো তো যার যার মতো করে ইনভলভ হয়েছিল, এখন তাদের নিয়েও তো কথা হচ্ছে, তাদেরও বক্তব্য থাকবে। এটা তো এখনো কনক্লুড করা কিন্তু মুশকিল, সময় কতটুকু লাগবে। এখনো করা না গেলেও একটা স্বপ্ন, একটা সাফল্যের জায়গা তো তৈরি হয়েছে, এটা তো একেবারে অস্বীকার করা যাবে না। স্বপ্ন তৈরি হয়েছে, কিন্তু আপনি জানেন তো আজকে বিএনপির, হ্যাঁ আমি সেই জায়গাটাতে আসলাম যে আজকে অনেক দিন পর বিএনপি বহু বছর পর যদি বলি মুক্ত পরিবেশে সমাবেশ করবে আজকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তো আমার মানে ছোট্ট জিজ্ঞাসা আর কি, যে দলটির বর্তমান ভূমিকা কি হওয়া উচিত? এই যে একটা বড় সমাবেশ করবে, প্রত্যাশা কি আপনার? না, এটার সাথে এই আমি যে আগে বললাম এটা কন্ট্রাডিক্টরি আছে। যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে। তো 24 ঘন্টা তো যায় সমাবেশ হচ্ছে। এখন যদি আমি এভাবে ব্যাখ্যা দেই যে মাইনাস বিএনপি, তাদের স্ট্রেংথ শো হলো, মাইনাস বিএনপি কিছু হবে না, 24 ঘন্টাও করতে হবে, অথবা তাদের দাবিও মানতে হবে। আবার আপনার ছাত্ররা যে ভাবে কথা বলছে, তারাও কিন্তু বলছে যে আমাদের এইটা না মানলে আমরা নাই, অমুকটা না মানলে নাই। আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধের প্রাককালে, শুরু হওয়ার প্রাককালে ছাত্ররা কিন্তু পতাকা তুলেছে, ছাত্ররা ইশতেহার পাঠ করেছে। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সবার মতকে অ্যাকোমোডেট করা। এখন এটাও তো এক ধরনের বিপ্লব, অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, অনেক কিছু হয়েছে, অবশ্যই। এখন সবাই মিলে তো একমত হয়েই করতে হবে। এর ভিতরে যদি টানাপোড়েন হয় তাহলে দেশটা তো সঠিক লাইনে আসবে না। এটা ঠিক, দেশ স্বাধীন হওয়ার পরে তো সঠিক লাইনে আসতে পারে নাই দেশটা। এই দাবিটা যেটা করছে এটা সঠিক, কিন্তু এই জায়গা পৌঁছাতে হইলে অবশ্যই জাতীয় স্বার্থে এক হতে হবে সবাইকে। আসবে আপনি যেটা বললেন সেই প্রশ্নটাই আমি আপনাকে আসলে করতে চাই বিনীতভাবে। আমি জানি না আমার এই প্রশ্নটা করাটা কতটুকু যৌক্তিক হবে, কিন্তু আমি করতে চাই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। শিক্ষার্থীদের আন্দোলন এত অবিস্মরণীয়ভাবে জনসমর্থন পেল, তাতে সেটা কিন্তু খুব স্পষ্ট যে একটা বৈষম্য একেবারে কুড়ি করে খাচ্ছিল আমাদের। সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বললাম আমরা, এবং গত পরশু যেভাবে ঢাকা শহরে মিছিল হলো, আমি তো গতকালও বলেছিলাম যে এই মিছিলের শেষটা কোথায় ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে ওই যে বলে না, স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, রক্ষা করা ততটা কঠিন। ঠিক একইভাবে এই বৈষম্য অরাজকতার বিরুদ্ধে তো আন্দোলন হচ্ছে, কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেভাবে ভাঙচুর, তারপরে মুরাল ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তিকে সরিয়ে দেওয়া, সবকিছু মিলিয়ে যা হচ্ছে, এটা কি কাঙ্ক্ষিত?
না দেখেন, আপনি ঠিকই বলেছেন, স্বাধীনতা অর্জন করা যায়, রক্ষা করা কঠিন। এখন এই ছাত্রদের যে প্রধান দাবি, ওই যে আপনাকে বললাম যে মানবিক সমাজ এবং বৈষম্যহীন সমাজ, এই সমাজটা গড়তে হলে তো ধৈর্য সহ্য লাগবে, অন্যের মতকেও কিন্তু সম্মান করতে হবে। এখন বিজয়ের পরে যদি এই হারে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে, এটা তো সব রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কারটা ভাঙতেছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কখনই অন্যকে সম্মান দেখাইতে পারে নাই। যে সরকার যখন ক্ষমতা আসছে, বিরোধীদের যে চলে গেছে তার পজিশন শূন্য, একদম নির্মূল করো। এখন ধরেন বঙ্গবন্ধুর মুরালগুলো ভাঙতে দেখেছি, আমিও টেলিভিশনে কিন্তু বলেছি হ্যাঁ যে এটা টেলিভিশন যদিও নিউজ, কিন্তু এটা দেখানো উচিত না, আমি বলেছি। কারণ হচ্ছে কি, যে ধরেন ভারতে এখনো স্বাধীনতার সংগ্রামে যারা অবদান রেখেছে তাদেরকে দিল্লির লালকেল্লাতে প্রত্যেক সপ্তাহে সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে তাদেরকে নাম স্মরণ করা হয়। হ্যাঁ, সেখানে কবি ইকবাল পর্যন্ত আছে। হ্যাঁ, আর আমরা কিন্তু এই জাতিকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই জায়গা পৌঁছাতেই পারলাম না, আগাতেই পারলাম না। এখন ধরেন যে সিচুয়েশন হয়েছে, ধরেন এই যে জাতির বিভক্ত, স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি, আওয়ামী লীগ করলে তাকে প্রশ্ন করা হয় না, আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বাইরে গেলেই রাজাকার না, এই যে কালচারটা ডেভেলপ হয়ে গেছে। তারপরে ধরেন বিরোধী দল থাকলে সরকারি দলকে এনি মূল্যে যে কোনো পন্থায় হোক না তাকে সরাই দিতে হবে, সরকারে থাকলে এই দলকে ইগনোর করতে হবে, যত শক্তি প্রয়োগ করা করবে। যেমন ধরেন আজকে আমি দেখলাম যে এই যে আয়নাঘরের মতো একটা জায়গা গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে আশা করা যায় বলেন? 8-9 বছর একটা রুমের ভিতরে জানালা নাই, বাতাস নাই, বেঁচে আছে কতজন ছিল কতজন ছিল না তা জানি না, দুইটা লোক বেরিয়ে আসছে। হ্যাঁ, তো এগুলো অকল্পনীয়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চাপ তৈরি করে সমাধান করা। তো এখন দেখেন যেটা হয়েছে ধ্বংসর ব্যাপারে, যে এই যে ধরেন গণভবনে ঢুকে গেছে, ঢুকে আপনার লাউ গাছের পাতা পর্যন্ত লয়ে গেছে। হ্যাঁ, এটা একটা তো ধরেন একটা সরকার হলো, কেউ না কেউ তো ওখানে থাকবে, আবার তৈরি করতে হবে। হ্যাঁ, তারপরে ধরেন এই যে পুলিশ থানাগুলি প্রায় পুলিশের স্পট সহ যত আছে অর্ধেক জায়গায় আক্রমণ হয়েছে, মারা গেছে প্রচুর। আমার এলাকায় বিশেষ করে সিরাজগঞ্জের ঘটনাটা তো খুবই মর্মান্তিক। 14 আমি বলতেছি ওইটাই, 14 জন মারা গেছে। ওখানে একটা সমস্যা ছিল, এরা কিন্তু নির্বাচনে গুলি করে অনেক লোক আহত করছিল। ওই আগে থেকে গ্রামবাসীরাও ঢুকে পড়ছে এর ভিতরে, ঢুকে এটা তো বাস্তবতা। হ্যাঁ, এটা বিষয়টা হলো যে এই যে আপনার সিপাই থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশের একটা অ্যাসোসিয়েশন আছে। তারা কিন্তু বলছে যে আমরা তো অর্ডারের হুকুমের দাস। হ্যাঁ, আমাদের যারা হুকুম দিছে আমরা তামিল করেছি। তারাও বলেছে বৈষম্য যারা আন্দোলন করেছে তারা বিজয় অর্জন করছে, আমরা এতে খুশি, আমরা এটা আছি। হ্যাঁ, তো আমাদেরকে যদি টার্গেট করা হয় আমরা তো কি করব, আমরা তো নাইলে চাকরি থাকে না, এইসবই বলছে। হ্যাঁ, কথাটা যৌক্তিক। আপনি থানাগুলো সব আক্রমণ করলেন, পুলিশ মেরে ফেললেন, থানাগুলো পুড়াই দিলেন, এখন ট্রাফিক পুলিশ রাস্তাতে যেতে সাহস করতেছে না। এখন আগে দেখলাম যে কোটা আন্দোলনের সদস্যরা, এখন দেখতেছি আনসার বাহিনী নিয়োগ করেছে। তো আমার কথা, দেশটাকে তো গড়তে হবে, সবাইকে দরকার, আপনাকেও দরকার, আমাকেও দরকার। আমাদের মেরে ফেললে তো সমস্যার সমাধান হলো না। সবাইকে নিয়ে আমাদের, এটা তো সমাজতান্ত্রিক দেশ না যে সমাজতন্ত্র বিপ্লব করার পরে কালচারাল রেগুলেশন করে আপনি সব মানুষের মনোজগৎ মেরামত করবেন। এটা তো গণতন্ত্রের ক্ষেত্রে সময় নিতে হবে, দীর্ঘ সময় নিতে হবে, সবাইকে নিয়েই পথ চলতে হবে। এই জন্যেই জাতীয় সম্পদ রক্ষা করা, জাতীয় সম্পদ ধ্বংস করা, যার ফলে আমি দেখলাম যে কোটা সংস্কারের নেতৃবৃন্দ বলতেছে, পলিটিশিয়ানরাও বলতেছে, যারা এগুলি লুটতরাজ করতেছে আমাদের লোক না, এটা বলতেছে। তো আমাদের লোক না বললে তো দায় তো তাদের নিতে হবে, তাই না? তাদের রক্ষা করতে হবে। অবশ্য এখন
কোটার সংস্কারের এরা কিন্তু কমিটি করে দিচ্ছে সব এলাকায়, যে আপনার আমাদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, সম্পদ নিরাপত্তা, কিন্তু ধ্বংস তো অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। কারণ সিরাজগঞ্জে এক বাড়িতে পোড়ায় দিছে, সেখানে আপনার পোড়া বডি বের হয়েছে অনেকগুলো। না, শুধু সিরাজগঞ্জের কথা বললাম, এখন যদি আওয়ামী লীগের কথাই বলি, যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে যেভাবে অগ্নিসংযোগ, এভাবে মানে প্রতিহিংসার জায়গাটা তৈরি করা হয়েছে, সেটাও তো আসলে আশা করা যায় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে শোনেন, সব ধরনের বিপ্লবে কিছু হবে, এরকম কিছু হবে, কিন্তু এটা যেন লিমিট ক্রস না করে। আমার কাছে মনে হয় আমরা যে ধরনের বিপ্লব করে ফেলছি তাতে ধ্বংসযজ্ঞটা বেশি হয়ে যাচ্ছে। একটা ব্যাপার যেটা আপনার কাছে আমি একটু জানতে চাই, যেটা হলো যে এই যে ছাত্ররা আমাদের আন্দোলন করলো, সেটা যখন ওই যে পথের আন্দোলনটা শুরু করেছিল শিশু কিশোররা, রাস্তার আন্দোলন, সেই রাস্তার আন্দোলনে আমরা তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি তোমাদের দাবি টাবি দেওয়া হবে, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদের দাবি দেওয়া মানি নাই। আপনি কিন্তু খেয়াল করবেন যে সেই বয়সে ওই আন্দোলনের ছেলেমেয়েরাই কিন্তু এখন এখানকার নেতৃত্ব দিচ্ছে। তার মানে আমরা ওয়াদা ভঙ্গ করেছিলাম একবার। এখন তারা যে আন্দোলনটি করছে সেই আন্দোলনটিকে সেলুট করতে হয়। এবং আপনি খেয়াল করবেন যে গতকাল যখন পুলিশ ছিল না, তারা কিন্তু রাস্তায় নেমে ট্রাফিকের ভূমিকাও পালন করেছে, সব কিছু মিলিয়ে। কিন্তু এই ছাত্ররা যে কথাগুলো বলতে চাইছে, তরুণরা যে কথাগুলো বলতে চাইছে, আমরা প্রবীণরা যারা দেশ চালাই তারা কি বুঝতে পারছি আদৌ? না, তরুণরা বারবার কিন্তু বলছে আমাদের এটা মানতে হবে, এটা তাদের আস্থা নাই। আপনি যেটা বললেন যে এই যে তরুণরা যে আপনার যে সড়ক নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, আইন কিন্তু করেছিল, সড়ক আইন, কিন্তু সরকার এই দেশের 98% মানুষ সমর্থন করেছিল, কিন্তু সড়কের যে নেতা এরা একটা মাফিয়া চক্র, সেই আইন বাস্তবায়ন করতে দেয় নাই। আমার মনে আছে 101টা সংশোধনী দিয়েছিল, এই একটা সংশোধনী আবার বাস্তবায়ন করেছে। তো এই জন্যই তো এই ছেলেরাই যেহেতু নিরাপদ আন্দোলন করেছিল, তারাই এখন নেতৃত্বে আছে, তাদের দাবিতে সড়ক আইন হলো, সেই সড়ক আইন এই ভেস্টেড কোয়ার্টারদের জন্য সেটা পুরোপুরি বাস্তবায়ন করা যায় নাই, এই সরকারই করেছিল, করা যায় নাই। তো তারা যেটা দাবিটা করতেছে, তাদেরটা যে সংশোধিত হবে না বা তাদেরটা যে এটা হবে না, এটার নিশ্চয়তা কি? এই জন্য কিন্তু তারা আপনার সবসময় কিন্তু কথা বলতেছে, তাদের এই দফা ওই দফা। তো আমার সেখানে বক্তব্য হচ্ছে, হ্যাঁ, প্রেশার থাকতে হবে, আমাদেরও বিশ্বাস নাই, কারণ এই দেশটা তো রক্ত দিয়ে স্বাধীন করলাম, এই দেশটা তো আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হলো না, সুতরাং আমরাও বঞ্চিত, ওরা না, আমরাও বঞ্চিত, সুতরাং ওরা প্রেশার গ্রুপ হিসেবে থাক, ঠিক আছে। তবে এটাও ঠিক যে দেশটাকে যদি ওই জায়গায় বিনির্মাণ করতে হয় তাহলে কিন্তু সমঝোতাও রাখতে হবে, একদম সমঝোতা বিচ্ছিন্ন হয়ে গেলে চলবে না। কারণ তরুণরা ছিল, তরুণদের সাথে সব জনগণ থেকে শুরু করে সবাই সহযোগিতা করেছে, কারণ তরুণদের উপরে ভরসা করেছে। না, ভরসা করেছে বলেই তো ঢাকা শহরে সারা দেশে মানে কারফিউর মধ্যেও যে অবস্থাটা তৈরি হয়েছিল, আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন, যেভাবে মানুষের ঢল নেমেছিল। এই যে বিশ্বাস এবং আস্থার জায়গাটা তরুণরা তৈরি করেছে, এটা তো বারবার আসবে না। হ্যাঁ, না, ওইটাই বলছি। এই জন্যে আমাদের সব রাজনৈতিক দলও যেহেতু ইনভলভ হয়েছে, আওয়ামী লীগ ছাড়া বলব, দলগুলোরও ভাবতে হবে, তরুণদেরকেও ভাবতে হবে যে আমি কিন্তু এই যে তরুণদের যে মূল দাবি, আমি কিন্তু এটা পুরোপুরি সমর্থন করি। সেই জায়গায় যেতে ধৈর্য, সহ্য এবং একতা লাগবে। আপনি একটু আগে যে কথাটা উচ্চারণ করলেন, আওয়ামী লীগ ছাড়া, এখন কি আওয়ামী লীগের অবস্থা কি? আওয়ামী লীগের অবস্থায় দেখেন কয়েকটা সমস্যা হয়ে গেছে, কারণ তারা যে আপনার ব্র্যান্ডিংটা পেয়ে গেল শেষে। যদি পৃথিবীর ইতিহাস দেখি, কোনো স্বৈরাচারের পতন স্বাভাবিকভাবে ঘটে নাই, এবং স্বৈরাচার সেই সব দেশে ফিরেও আসছে কম, আসেও নাই। তো কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্য ভিন্ন অর্থ, যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সংগঠন, এবং এই সংগঠনের নেতা কর্মী অনেক, কিন্তু আওয়ামী লীগের যে আন্দোলনের রূপটা এবং এই 15 বছর সরকার চালানোর যে পদ্ধতি, এটা এক ব্যক্তির হাতে শাসন ব্যবস্থা চলে গেছিল। গণতন্ত্রের মূল কথা হলো কালেকটিভ লিডারশিপ,
সেই জায়গায় আওয়ামী লীগ ছিল না। এক, যাওয়ার সময় আওয়ামী লীগের প্রধান যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যাওয়ার সময় তো কোনো নির্দেশনা দিয়ে গেছেন বলেও মনে হয় না। তিনি তার ফ্যামিলির সদস্যদের আগে দিয়ে পার করে দিয়েছে, তারপরে তিনি তার বোন সহ চলে গেলেন। কোনো নেতাদেরকে কোনো বলেও সিগন্যালও দিলেন না যে তোমরাও বাঁচো, তোমরা আজকে যে এই যে বিভিন্ন তকমা লাগায় যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, কারণ এটা আওয়ামী লীগের ব্র্যান্ডিং এর কারণে। হয়তো অনেক নেতাও আছে যারা সব দলের সাথে সম্পর্ক। এই জায়গাটাই বোধহয় আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিজয়টা তখনই আসে যখন পরাজিত দ্বারা তাদেরকে আগলে রাখা, সেই বিশ্বাসটা বোধ করি এখন খুব জরুরি দরকার। এটা বিশ্বাসটা, উনিও তো পলিটিশিয়ান, সুতরাং এইটা এখন বাস্তবায়নটা হলেই তো জাতির উপকার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।